ভারতবর্ষের প্রাক্তন প্রধানমন্ত্রী পিভি নরসিমহা রাওয়ের মৃত্যুর পর প্রণব মুখোপাধ্যায়কে জিজ্ঞেস করা হয়েছিল যে রাও সাহেবের সবচেয়ে শ্রেষ্ঠ কীর্তি কি। তখন প্রণব মুখোপাধ্যায় বলেছিলেন যে ডক্টর মনমোহন সিংকে আবিষ্কার। ডক্টর মনমোহন সিং ইতিমধ্যে আপনারা তিনি কখন কোন সময় কোথায় কাজ করেছেন এই সব সম্পর্কে শুনেছেন। আমরাও মনমোহন সিং সম্পর্কে কিছু ঘটনা, তার কিছু কাজ এই নিয়ে কথা বলবো, যেগুলোর অনেকটা আপনাদের জানা আবার কিছুটা আপনাদের অজানা। ডক্টর মনমোহন সিং ভারতবর্ষের টানা 10 বছর প্রধানমন্ত্রীত্বের দায়িত্ব পালন করা এক অর্থনীতিবিদ। এক সময় তিনি ছিলেন রিজার্ভ ব্যাংকের গভর্নর, তারপর ভারতবর্ষের অর্থমন্ত্রী, পিভি নরসিমহা রাও গভর্নমেন্টের ফিনান্স মিনিস্টার। ডক্টর মনমোহন সিং এর হাত ধরেই ভারতবর্ষে অর্থনৈতিক উদারীকরণের সূচনা হয়েছিল, অর্থাৎ উদার অর্থনীতির সূচনা হয়েছিল। এবার সেই উদারীকরণ ভারতবর্ষের সঙ্গে বহির্বিশ্বের বাণিজ্যকে সম্পৃক্ত করেছিল। তার অনেক খারাপ দিক আছে, তার অনেক ভালো দিক আছে, কিন্তু ডক্টর মনমোহন সিং ভারতবর্ষের অর্থনীতির চাকাকে ঘুরিয়ে দিয়েছিলেন, একথা বলাই বাহুল্য। তারপরে 1998 থেকে 2004 সাল পর্যন্ত তিনি ছিলেন রাজ্যসভার বিরোধী দলনেতা। কিন্তু আসল কাহানি মে টুইস্ট ছিল 2004 সালের মে মাসে। নির্বাচনের ফল প্রকাশের পরে যখন চর্চা চলছে যে কে প্রধানমন্ত্রী হবে, যখন অনেকেই মনে করছিলেন যে সোনিয়া গান্ধী প্রধানমন্ত্রী হতে পারেন, এবং বিজেপির পক্ষ থেকে তৎক্ষণাৎ ধুয়ো তুলে দেওয়া হলো যে বিদেশিনীকে প্রধানমন্ত্রী হিসেবে মানা হবে না। প্রয়াত সুষমা স্বরাজ তখন বলেছিলেন যে যতদিন সোনিয়া গান্ধী প্রধানমন্ত্রী থাকবেন আমি মাথার চুল বাঁধব না। শেষমেশ দেখা গেল প্রধানমন্ত্রী হলেন ডক্টর মনমোহন সিং। এবং দিল্লির রাজনীতির অলিন্দে কান পাতলে শোনা যায় সেই সময় মনমোহন সিংকে প্রধানমন্ত্রী হওয়ার প্রস্তাবটা দিয়েছিলেন স্বয়ং সোনিয়া গান্ধী। এবং মনমোহন সিং সেই কথা শোনার পরেই সোজা চলে যান সিপিএম এর তৎকালীন সাধারণ সম্পাদক, কিংবদন্তি কমিউনিস্ট নেতা হরকিষেন সিং সুরজিতের বাসভবনে। এবং সেখানে গিয়ে তিনি দেখেন বিভিন্ন বাম নেতারা বসে রয়েছে, সুরজিতের অপেক্ষা করছেন। সেখানে সীতারাম ইয়েচুরি, দেবব্রত বিশ্বাস, এইরকম নেতারা সব রয়েছেন সেখানে। ডক্টর সিং লনে আর এক্সট্রা চেয়ার ছিল না, কোথাও জায়গা না পেয়ে তিনি মাটিতেই বসে পড়েন লনের উপরে। সঙ্গে সঙ্গে দেবব্রত বিশ্বাস চেয়ার আনানোর ব্যবস্থা করেন যে এটা কি হচ্ছে। সেখানে হরকিষেন সিং সুরজিতের কাছ থেকে বিভিন্ন পরামর্শ নিয়ে তারপরে তিনি চলে যান সংসদ ভবনের বৈঠকে, যেখানে তার নাম অফিসিয়ালি ঘোষণা করবেন সোনিয়া গান্ধী প্রধানমন্ত্রী হওয়ার জন্য। এবং অনেকেই অবাক হয়েছিলেন, বিশেষ করে বাংলার ক্ষেত্রে তো একটা অবাক করা ঘটনা ছিলই। অনেকে ভেবেছিলেন যে প্রণব মুখোপাধ্যায়, সোনিয়া গান্ধী না হলে তাহলে প্রণব মুখোপাধ্যায় প্রধানমন্ত্রী হবেন, কিন্তু বাঙালির ভাগ্যে সেই শিকে ছিল না। 1996 সালে যেমন জ্যোতিবাবুর ক্ষেত্রে সুযোগ এসেছিল, প্রণববাবুর ক্ষেত্রে সেই প্রস্তাবটাও কেউ দেয়নি। দুটোর মধ্যে তফাৎ হলো একটাই, 1996-তে যাকে প্রধানমন্ত্রী করা সুযোগ দেওয়া হয়েছিল সেখানে তার দল বাদ সেধেছিল, আর প্রণববাবুর ক্ষেত্রে প্রণববাবু নিজে প্রধানমন্ত্রী হতে চাইতেন, কিন্তু তাকে সেই সুযোগটা করে দেওয়া হয়নি। এবং তারপরে দিল্লির রাজনীতি দিয়ে অনেক জল বয়েছে, যমুনা দিয়ে অনেক জল বয়ে গেছে। এবং তারপরে মনমোহন সিং এর যে ইউপিএ 1 এর যে আমল, সেই সময়ে বিভিন্ন যুগান্তকারী কাজ হয়েছে।
ডক্টর মনমোহন সিংকে বিজেপির নেতারা বা বিরোধীরা কটাক্ষ করে কখনো কখনো মৌনমোহনও বলেছেন। তার কারণ ডক্টর মনমোহন সিং ছিলেন মিতভাষী, সজ্জন, ভদ্রলোক। রাজনীতির অলিন্দে যেটা বলা হয় এখন সুর চড়াতে হয়, গলা চড়াতে হয়, তিনি একেবারেই তার বিপ্রতীপে অবস্থান করতেন। মনমোহন সিংকে কেউ কোনোদিন গলা চড়াতে দেখেননি। মনমোহন সিং এর আমলেই ওই কথা কম কাজ বেশি এটা তিনি মানতেন বলেই মনমোহন সিং এর ইউপিও 1 এর জমানায় 100 দিনের কাজ মনরেগা এটা চালু হয়েছিল। আরটিআই, এই যে রাইট টু ইনফরমেশনের সুযোগ সুবিধা, বিশেষ করে ছাত্রছাত্রীরা আরো বুঝতে পারবেন। এই যে আজকে ইউনিভার্সিটির পরীক্ষায় নাম্বার কম হলে বা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বিভিন্ন ক্ষেত্রে রিভিউ করার সুযোগ কখনো কখনো আরটিআই করছে ছাত্রছাত্রীরা, এই সুযোগটা তৈরি হতো না যদি ওই আইনটা না তৈরি হতো। আর এই আইন তৈরি হয়েছিল মনমোহন সিং এর আমলেই, রাইট টু ইনফরমেশন, তথ্য জানার অধিকার আইন। এবং তারপরে বিভিন্ন কাজ হয়েছে, কিন্তু তারপরেই আসে 2008 সাল, মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু চুক্তি। অনেকে বলে থাকেন যে বামেদের সরকার থেকে সরানোর জন্যই, মানে সরকারের অংশ যে বামেরা ছিল সেই জায়গা থেকে বামেদের সরানোর জন্যই নাকি মনমোহন সিংকে চাপ দিয়ে পরমাণু চুক্তি করানো হয়েছিল। তার কারণ হিসেবে অনেকেই ব্যাখ্যা করে থাকেন যে বামেরা যতদিন এই সরকারের সমর্থনে ছিল বা সরকারের অংশ ছিল কোথাও গিয়ে, ততদিন বহির্বিশ্বের বিভিন্ন বহুজাতিক সংস্থা ভারতবর্ষে কাজ করতে চাইছিলেন না বা কাজ করতে পারছিলেন না, কারণ সরকারের বিভিন্ন অনমনীয় মনোভাবের জন্য। তারপরে 2008 সালের এক সাংবাদিক বৈঠকে ডক্টর সিং বললেন যে আমি পরমাণু চুক্তি করবই, তাতে বামেরা যদি সমর্থন তুলেও নেয় আমার কিছু করার নেই। অনেকেই বলেন এটা মনে হয় তার নিজের কথা নয়, কেউ কোথাও থেকে ন্যারেট করে দিয়েছিলেন। কিন্তু তার ঔদার্যের পরিচয় পাওয়া যায় যখন 2008 সালে আনা অনাস্থা প্রস্তাবের উপরে আলোচনা হচ্ছিল। তখন তৎকালীন প্রধানমন্ত্রী ডক্টর সিং তার সরকারের কাজ পরিচালনা এবং সরকার গড়ে ওঠার পিছনে যখন জ্যোতি বসু এবং হরকিষেণ সিং সুরজিতের ভূমিকার ভূয়সী প্রশংসা করেন, তখন বোঝা যায় মনমোহন সিং এর ঔদার্যের পরিচয় কত দূর যেতে পারে। তারপরে ইউপিএ 2, তখন প্রণববাবু প্রধানমন্ত্রী হতে পারেননি, দুঃখে আছেন, তবুও প্রণব মুখোপাধ্যায় সেই সরকারটাকে কার্যত চালাতেন। রাজনৈতিক দিকটা প্রণববাবুই দেখতেন। কিন্তু প্রণব মুখোপাধ্যায় 2012 সালে রাষ্ট্রপতি হয়ে যাওয়ার পরে সরকারটা যেন কার্যত অনাথ হয়ে যায়। একের পর এক বাইপাস সার্জারির ধাক্কা সামলে একটু মুহ্যমান হয়ে গিয়েছিলেন ডক্টর মনমোহন সিং। উল্টো দিকে সোনিয়া গান্ধীর শারীরিক অবস্থাও তখন ভালো যাচ্ছিল না, ফলে স্বাভাবিকভাবে বিরোধী বিজেপি একদম চেপে ধরেছিল। কিন্তু ডক্টর সিং তবুও চেষ্টা করেছিলেন। তারপরে বিরোধী অবস্থায় ডক্টর সিং এর একটা উল্লেখযোগ্য কাজ আমরা মনে রাখতেই পারি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংকে যতই কটাক্ষ করুক না কেন বা করুন, বিভিন্ন ভাবে আক্রমণ করুন, তিনিও কিন্তু স্বীকার করেছেন যে ডক্টর মনমোহন সিং নিজের গায়ে দুর্নীতির একটাও কালির ছিটে লাগতে দেননি। डॉक्टर मनमोहन सिंह जी का जीवन, उनकी ईमानदारी और सादगी का
प्रतिबिंब था। वो विलक्षण सांसद थे। उनकी विनम्रता, सौम्यता और उनकी बौद्धिकता उनके संसदीय जीवन की पहचान बनी। डॉक्टर मनमोहन सिंह आदर्श पार्लामेंटेरियन, आदर्श सांसद। আমরা দেখেছি 2023 সালের অগাস্ট মাসে একটি বিল পাস হওয়ার ক্ষেত্রে যেখানে তিনি জানতেন যে জয় হবে ট্রেজারি বেঞ্চেরই, তারপরেও অসুস্থ শরীরে হুইল চেয়ারে করে এসে পর্যন্ত ভোট দিয়েছিলেন। এই নজির খুব একটা দেখা যায় না। যেখানে পার্লামেন্টের বিভিন্ন কক্ষে লোকসভা এবং রাজ্যসভার সাংসদরা অনেকের উপস্থিতি 10%-এরও কম কোনো কোনো ক্ষেত্রে, সেখানে ডক্টর মনমোহন সিংরা অনন্য নজির রেখে যান। আমরা এটুকুই বলতে পারি, ভারতবর্ষের শেষ উচ্চশিক্ষিত প্রধানমন্ত্রীর প্রয়াণ হয়েছে। পণ্ডিত, শিক্ষাবিদ, অর্থনীতিবিদ এবং তিনি সেই বিরল রাজনৈতিক সংস্কৃতির এক প্রতিভূ, সৎ, সজ্জন, ভদ্রলোক রাজনীতিবিদ। এই 2024-এর শেষের দিকে এসে একটা কথাই মনে হচ্ছে, ঠিক যেমন বুদ্ধদেব ভট্টাচার্য, ঠিক তেমনই ডক্টর মনমোহন সিং। দুজনের মধ্যে বেশ কিছু ক্ষেত্রে অনেক মিল রয়েছে, কিন্তু দুজনেই সেই সৎ, ভদ্রলোক, সজ্জন, সৌজন্য সম্পন্ন রাজনীতিবিদদের মধ্যে অন্যতম। এনারা সেই বিরল রাজনৈতিক চরিত্র। রূপক অর্থের পক্ষ থেকে ডক্টর মনমোহন সিং এর স্মৃতির প্রতি এবং তার কাজের প্রতি আমরা শ্রদ্ধা জানাচ্ছি। ডক্টর মনমোহন সিং প্রমাণ করে দিয়েছেন যে অনেক সময় কথা কম বলে কাজ বেশি করা যায়। মানে যারা যারা একটু মুখে মারিতং জগৎ গোছের ভাব নিয়ে চলেন, তাদের উদ্দেশ্যেও মনে হয় কোথাও গিয়ে এটা একটা বার্তা যে কাজ করে যেতে হবে। সব সময় কথা বলার প্রয়োজন নেই। শঙ্খ ঘোষের ভাষায় বলতে গেলে চুপ করো, শব্দহীন হও। আজকের এপিসোড যদি ঠিকঠাক লেগে থাকে তাহলে লাইক করে দেবেন। যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে দিন। পাশের বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না। দেখতে থাকুন রূপক অর্থে। দেখা হচ্ছে অন্য কোনো এক এপিসোডে।